উপর নির্ভর করে তারা এটা করবে। যদিও আমাদের এখানে স্থানীয় সরকারকে বিকলাঙ্গ করে রেখে দেওয়া হয়েছে, এটা আগের সরকারগুলো সংসদ সদস্যদেরকে ক্ষমতাবান করতে, ক্ষমতাশালী করতে স্থানীয় সরকারকে মোটামুটি বিকলাঙ্গ করে রেখেছিল। বিকলাঙ্গ এই অর্থে স্থানীয় সরকারের সমস্ত কাজকর্মই আসলে সংসদ সদস্যদের হাতে দেওয়া হয়েছিল। স্থানীয় সরকার নির্বাচনের পাশাপাশি আমি এটাও মনে করি যে সংসদ সদস্যদের ক্ষমতা এখানে খর্ব করা উচিত, কারণ স্থানীয় সরকার টোটালি স্থানীয় সরকার। স্থানীয় সরকারটা হয় নির্দলীয় পদ্ধতিতে। আওয়ামী লীগ এটাকে দলীয় নির্বাচনে পরিণত করেছিল, কিন্তু এখন এটা নির্দলীয় পদ্ধতিতে হবে। এবার আগামী যে নির্বাচনটা হবে সেটা টোটালি নির্দলীয়, মানে অরাজনৈতিক একটা নির্বাচন হবে। এবং অরাজনৈতিক নির্বাচন হলে পরে অরাজনৈতিক নির্বাচিত প্রতিনিধি যারা হবে তারা একটা রাজনৈতিক মানে আপনার প্রতিনিধির অধীনে কেন থাকবে, এটা একটা বড় প্রশ্ন। সেই বিবেচনায় আমি মনে করি সরকার যখন স্থানীয় সরকার নির্বাচনটা করবেন তখন তারা স্থানীয় সরকারের উপর সংসদ সদস্যদের যে খবরদারিত্ব, মাতব্বরি, এটা যেন কমিয়ে দেন, সেদিকে তারা যেন সচেতন থাকেন, এই একটা প্রস্তাব আমার থাকলো। কিন্তু আমার আসলে আজকের মূল আলোচনার বিষয় কিন্তু এটা না। মূল আলোচনার বিষয় হলো এই স্থানীয় সরকার যেহেতু একটা অরাজনৈতিক নির্বাচন, তো এই নির্বাচনে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী যাদের বিরুদ্ধে কোনো মামলা মোকদ্দমা নাই, যারা নাকি নির্বাচনের স্বাভাবিক আইন অনুযায়ী নির্বাচনের অযোগ্য নয়, তারা থাকতে পারবে কি পারবে না, এই হলো আমার আজকের মূল আলোচনার বিষয়। এখন গতকালকে বিএনপির রিজভী আহমেদ উনি নির্বাচন কমিশনে গিয়েছিলেন, এবং নির্বাচন কমিশনে যাওয়ার পর ওনারা এখানে বিএনপির আসলে হিসাব নিকাশি দিতে গিয়েছিলেন, যাদের আয় ব্যয়ের হিসাব, সেটা অন্য হিসাব, অন্য আলোচনা। কিন্তু ওখান থেকে বের হওয়ার পর সাংবাদিকরা তাকে জিজ্ঞাসা করেছিল যে স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের যে সমস্ত লোকজন আছেন, বিভিন্ন দলীয় পদে আগে ছিলেন, কিন্তু এখন তো আওয়ামী লীগের মানে আপনার রাজনৈতিক কর্মকাণ্ডই তো স্থগিত আছে, কিন্তু তাদের বিরুদ্ধে কোনো মামলা মোকদ্দমা নাই, অথবা এমন কোনো ঘটনা তারা ঘটান নাই যে কারণে তাকে প্রচলিত নিয়মে নির্বাচনে অযোগ্য ঘোষণা করা যায়। তো এমন লোকজন নির্বাচন করতে পারবে কি পারবে না? এখন এই প্রশ্নটা ওনাকে করার প্রয়োজনটা কেন ছিল? প্রয়োজন ছিল এই কারণে যে দুদিন আগে জামাতের পক্ষ থেকে একটা আনুষ্ঠানিক চিঠি দেওয়া হয়েছিল ইলেকশন কমিশনকে। সেই চিঠিতে তারা বলেছিল যে যেহেতু আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা আছে, সরকারি নিষেধাজ্ঞা আছে, অতএব এই দলটির কোনো নেতা কর্মীকে যেন স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে না দেওয়া হয়। তারা এরকম একটা প্রস্তাব নির্বাচন কমিশনের কাছে দিয়েছিল। আপনার কাছে মনে হতে পারে যে এই প্রস্তাবটা এটাকে মামার বাড়ি আবদার নাকি? হ্যাঁ, তারা মামার বাড়ি আবদারি করেছিল। তারা আসলে এখন পুরো দেশটাকেই তাদের মামার বাড়ি মনে করেন বলে আমার ধারণা। তা না হলে এই ধরনের আবদার তারা কেন করবেন? দেখেন, এই আবদার নিয়ে আমার আপত্তি জায়গাটা কোথায় সেটা আমি বলি, যে কারণে আমি এটাকে একটা অন্য বিশেষণ মানে মামার বাড়ির আবদার হিসাবে উল্লেখ করলাম। এটা কেন সেটা বলি। ঘটনা হলো এটা হবে একটা অরাজনৈতিক নির্বাচন। এই নির্বাচনে কোনো রাজনৈতিক দল, আমরা যখন এমপি ইলেকশন হয় তখন কিন্তু পলিটিক্যাল পার্টিকে ইলেকশন কমিশনকে পলিটিক্যাল পার্টি একটা চিঠি দেয় তাদের দলীয় প্যাডে, দলের সাধারণ সম্পাদক অথবা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি চিঠি দেন। সেই চিঠিতে উনি বলেন যে অমুক লোকটা আমার প্রার্থী, মানে আমার দলের প্রার্থী, তাকে আপনারা আমার দলের প্রার্থী হিসাবে মনোনয়ন দেন, এবং আমার দলের জন্য যে নির্ধারিত প্রতীক আছে এই প্রতীকটা আপনারা তাকে বরাদ্দ দেন। এটা হলো রাজনৈতিক নির্বাচন। তার মানে জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থীদেরকে ধানের শীষ দেওয়া হয়েছে, জামাতের প্রার্থীকে দাঁড়িপাল্লা দেওয়া হয়েছে, এটা কিন্তু মানে আপনার রাজনৈতিক নির্বাচনের ক্যারেক্টারটা এরকম। কিন্তু এই নির্বাচনে কিন্তু এই দাঁড়িপাল্লা, ধানের শীষ, হ্যাঁ, অথবা আপনার ওই যে এই শাপলা কলি এগুলি কিছুই থাকবে না। কারণ এটা হলো একটা অরাজনৈতিক নির্বাচন। আমাদের নিবন্ধিত যে রাজনৈতিক দলগুলো আছে এই দলগুলোর জন্য যে সমস্ত প্রতীক বরাদ্দ দেওয়া আছে তার কোনোটাই এখানে থাকবে না। যদি কোনোটাই এখানে না থাকে তাহলে কে কোন দল করলো এটাও কোনো ইস্যু হতে পারে না। সরকার যেহেতু শুরু থেকে বলছে এটা অরাজনৈতিক নির্বাচন, তো আওয়ামী লীগের নিষেধাজ্ঞা করা হয়েছে কীভাবে? আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়েছে। তো এটা তো রাজনৈতিক কর্মকাণ্ড না,
এটা তো একটা অরাজনৈতিক নির্বাচন। তো এখানে আপনি নিষিদ্ধটা কেন করবেন? কাজেই আমি এটা বলেছি এটা একটা মামার বাড়ির আবদার, কিন্তু এই মামার বাড়ির আবদারকে কিন্তু আপনি এড়িয়ে যাবেন না, কারণ মামার বাড়ির আবদার কিন্তু অনেক সময় গৃহীত হয়ে যায়। কেন হয়ে যায় তার কোনো যুক্তি নাই, হয়েছে কিন্তু অতীতে হয়েছে। আমি তো এই কথাও বলি যে জামাত এই ধরনের প্রস্তাব দেওয়ার লজিকটা পায় কোথায়? লজিক খুব সিম্পল। এই যে আইনজীবীদের যে ইলেকশনগুলো হয়ে গেলো কয়েকদিন আগে, সুপ্রিম কোর্ট বার ইলেকশন হলো, সেখানে কিন্তু কিছু লোককে প্রায় 40 জন প্রার্থীকে বাতিল করে দেওয়া হয়েছিল। কেন বাতিল করে দেওয়া হয়েছিল? বলা হচ্ছিল যে এরা নাকি আওয়ামী রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। এটা কোন আইনে পড়লো এটা নিয়ে কেউ কোনো আলোচনা করে নাই, সরকারি দলও এটা নিয়ে কোনো কথাবার্তা বলে নাই, জামাত তো মহা খুশি, এনসিপিও কোনো কথাবার্তা বলে নাই। তো এটা যদি হতে পারে, এটা অরাজনৈতিক নির্বাচনে যদি আপনি আওয়ামী লীগ করে অথবা আওয়ামী লীগকে সমর্থন করে অথবা আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ আছে, এই অজুহাতে যদি এইখানে আইনজীবীদেরকে বাতিল করে দেওয়া যায়, তাহলে ইউপিতে যাবে না কেন, স্থানীয় সরকারে যাবে না কেন? এই ধরনের একটা লজিকের উপর ভিত্তি করেই আমার ধারণা জামাত এখানে এই ধরনের একটা প্রস্তাব নিয়ে গিয়েছে। এই প্রস্তাবের কথাই বিএনপি রিজভী আহমেদকে জিজ্ঞাসা করা হয়েছিল, সাংবাদিকরা জিজ্ঞাসা করেছিলেন যে তাহলে কি এই স্থানীয় সরকার নির্বাচনেও আওয়ামী লীগ অংশ নেবে না? রিজভী আহমেদ একটা চমৎকার কথা বলেছেন। তিনি বলেছেন যে এবারের এই স্থানীয় সরকার নির্বাচনটা দলীয় প্রতীকের ভিত্তিতে হচ্ছে না, সেক্ষেত্রে নির্বাচন কে করবে না করবে এটা আদালতের বিষয়, এটা নির্বাচন কমিশনের বিষয়। কি আইন আছে তা দেখে সে অনুযায়ী তারা নির্ধারণ করবেন। অন্য রাজনৈতিক দল কি বলল না বলল সেটা বিষয় নয়। মানে উনি একটু টেকনিক্যালি সরাসরি কোনো উত্তর দেননি, কিন্তু মূল বক্তব্যটা উনি দিয়েছেন যে এটা দলীয় প্রতীকে হচ্ছে না, কাজেই এটা দলের কোনো কিছু বলার নাই এখানে। এটা বলবে কে? ইলেকশন কমিশন বলবে এবং আদালত বলবে। এখানেও আমি একটা জিনিস অবশ্যই একটু আমার কাছে কনফিউজিং মনে হয়েছে, সেটা হলো আদালত কেন বলবে? এগুলো আদালতের তো কোনো বিষয় নাই, বলবে হলো নির্বাচন কমিশন। যদি কেউ আদালতের কাছে যায় তখন আদালত বলতে পারে, এর আগ পর্যন্ত তো আদালতে বলার কিছু নাই এখানে। খুব ক্লিয়ার এবং সিম্পল। কিন্তু উনি তবুও একটু রেখেছেন, কারণ উনি হয়তো বুঝতে পারছেন না, নিজে হয়তো নিশ্চিত নয় কি চায় তার দল, এটা তারা হয়তো জানে না। কিন্তু আমাদের মনে আছে কদিন আগে প্রধানমন্ত্রীর আরেকজন উপদেষ্টা মিস্টার ডক্টর জাহিদুর রহমান, তিনিও কিন্তু এই ধরনেরই একটা কথা বলেছিলেন যে স্থানীয় সরকার নির্বাচন যেহেতু অরাজনৈতিক নির্বাচন, কাজে যদি কেউ রাজনৈতিক স্লোগান না দেন, প্রার্থী হতে যেয়ে যদি রাজনৈতিক প্রচারণা না চালান, তাহলে সে যদি আওয়ামী লীগেরও হয় কোনো সমস্যা নাই, সে নির্বাচন করতে পারবে। এই ধরনের একটা কথা উনি বলেছিলেন। সেখান থেকে কিন্তু আমরা সরকারের মোটামুটি একটা ধারণা পেয়ে যাই যে সরকার আসলে কী চাচ্ছে। এখন আমার প্রশ্ন হচ্ছে, আপনি হয়তো বলবেন, আমি যে কথাটা আগেও বলেছিলাম যে জামাত কেন চায় না এবং বিএনপি কেন জামাতের সঙ্গে একমত হয় না, এই আলোচনাটা একটু করেই আমাদের আজকের অনুষ্ঠানটা শেষ করব। আলোচনাটা হলো এইখানে জামাত কি চায় আসলে। দেখুন, ভেবে দেখুন, জামাত এবার 69টা আসন কিন্তু পেয়েছে, আর ওদের সঙ্গে মিলিয়ে আরও 7টা, আরও 8টা। তো এই যে জামাতের 69টা আসন, জামাত তার জীবনে কোনোদিন এত আসন পেয়েছিল? পায়নি। জামাতের যে মূল দল, জামাত তো পাকিস্তান থেকে আসছে, পাকিস্তানের মূল দল ওদের, ওখানেও জামাতে ইসলাম পাকিস্তান আছে, পাকিস্তানের যে জামাতে ইসলাম তারা কখনো পেয়েছে না? তারাও পায়নি। তাহলে এবার তারা এত আসন পেল কি কারণে? তো জামাতের জনপ্রিয়তা বেড়েছে, হতে পারে, এটা নিয়ে আমার কোনো আপত্তি নাই। নাকি জামাত অন্য কারো ভোট পেয়েছে? ভোট পেলে তারা কার ভোট পেয়েছে? তারা কি আওয়ামী লীগের ভোট পেয়েছে? নাকি তারা প্রতিটা আসনে বিএনপির যে লোকটা বঞ্চিত ছিল, বিএনপির বঞ্চিত প্রার্থী অথবা বিদ্রোহী প্রার্থী হয়নি, প্রার্থী হতে চেয়েছিল কিন্তু প্রার্থী হতে পারেনি, উনি ক্ষুব্ধ হয়ে তাদের যারা অনুসারী আছে তারা কি জামাতকে ভোট দিয়েছে? এই জিনিসটা নিয়ে কিন্তু একটা বিতর্ক আছে। আমি পার্সোনালি মনে করি যে এটা আসলে বিএনপির ওই বিতর্কিত ভোটগুলি জামাতে গিয়েছে। আওয়ামী লীগের লোক জামাতকে ভোট দিবে, এটা আমার মনে হয় খুব স্বাভাবিক না। দুই একটা জায়গায় ব্যতিক্রম হতে পারে, দুই একটা জায়গায় হয়তো বা প্রার্থীর জনপ্রিয়তার কারণে, প্রার্থীর গ্রহণযোগ্যতার কারণে, হয়তো আঞ্চলিক রাজনীতির প্রভাব প্রতিপত্তির কারণে হয়তো কেউ আওয়ামী লীগের লোকজন জামাতকে ভোট দিতে পারে।
কিন্তু নর্মালি দিয়েছে বলে আমি মনে করি না। কারণ আওয়ামী লীগের সঙ্গে জামাতের কিন্তু একদম মূল যে দ্বন্দ্বটা, সেটা হলো আদর্শিক দ্বন্দ্ব, যে কারণে মনে হয় না তারা দিয়েছে। কিন্তু জামাত তো ভোট পেয়েছে। এই যে বিদ্রোহীরা যে জামাতকে ভোটটা দিল, তারাও কিন্তু জানে যে তাহলে আওয়ামী লীগে যারা ভোট দিয়েছে, কিছু লোক দেয়নি, যারা দিয়েছে ভোট দিতে গিয়েছে তারা ম্যাক্সিমামই বিএনপিকে দিয়েছে। এটা জেনেই হয়তো ওই বিদ্রোহী জামাতের বিএনপির বিদ্রোহী লোকটা, অসন্তুষ্ট লোকটা, তার ভোটগুলি জামাতে গেছে। যদি জানতো যে আওয়ামী লীগের ভোটটা বিএনপিতে যাবে না, তখন কিন্তু বিএনপির ওই লোক যতই ক্ষুব্ধ হোক, সে দলের বাইরে ভোটটা দিত না। যাক, সেটা অন্য ইকুয়েশন। এখানে যে ব্যাপারটা হয়েছে, জামাতের আসলে একটা আতঙ্ক কাজ করে। সেটা তারা মনে করে, আমার ধারণা, এটা নাও হতে পারে, কিন্তু আমি যেভাবে ভাবি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। তারা মনে করে যদি আওয়ামী লীগ যদি নির্বাচনে অংশ নেয়, আওয়ামী লীগের ভোটাররা যদি নির্বাচনে ভোট দেয়, তাহলে হয়তো তাদের এত ভোট প্রাপ্তি ঘটবে না। কারণ তখন সব বিএনপি এক হয়ে যাবে। তখন জামাতকে কেবল তার নিজের ভোটটা নিয়ে সন্তুষ্ট থাকতে হতে পারে। সেক্ষেত্রে জামাতকে হয়তো তৃতীয় স্থানে চলে যেতে হতে পারে। এটা কিন্তু একটা মূল কারণ যে জামাত সবসময় চাইবে আগামীতে, অন্ততপক্ষে 2031 সাল পর্যন্ত তো তারা চাইবেই যে 31 সাল পর্যন্ত আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য আওয়ামী লীগ ক্ষমতায় না আসতে পারে। এখন এটা যদি জামাত চায়, তাহলে বিএনপি কী চায়? আমার কেন যেন মনে হয় এই স্থানীয় সরকার নির্বাচনটা দিয়ে বিএনপি টেস্ট করতে চাইবে যে রাজনীতির মাঠে আওয়ামী লীগ থাকলে, আওয়ামী লীগ পূর্ণ শক্তি নিয়ে যদি নাও থাকে, যদি আংশিক শক্তি নিয়ে থাকে, তবু যদি আওয়ামী লীগ থাকে এবং যদি জামাত থাকে পাশাপাশি, তাহলে তাদের অবস্থানটা কি দাঁড়ায়, এটা হয়তো তারা এই ইউপি নির্বাচন দিয়ে একটা পরীক্ষা নিরীক্ষা করতে চাইবে। ইউপি নির্বাচন কয়েকটা ধাপে হবে, নিশ্চয়ই একসঙ্গে সব নিশ্চয়ই হবে না। প্রথম কয়েকটা ধাপ দেখলে তারা ট্রেনটা বুঝতে পারবে। তারপরে হয়তো তারা সিদ্ধান্ত নেবে যে তাদের উপরে যে রাজনৈতিক নিষেধাজ্ঞা আছে সেটা থাকবে কি থাকবে না। কারণ ভাবুন একটা কথা, নিষেধাজ্ঞাটা কিন্তু আছে একটা নির্বাহী আদেশে, সরকার যে কোনো সময় তুলে নিতে পারে। কিন্তু পাশাপাশি এর ব্যাপারে একটা মামলাও হচ্ছে আইসিটিতে। মামলার ফল কী হবে এটা জানতে আমার ধারণা পুরো 1 বছর চলে যাবে। মানে নির্বাচন কিন্তু অক্টোবরে শুরু হলো, পরবর্তী 1 বছর ধরে কিন্তু বাকি নির্বাচনগুলি হবে। কাজে আমার ধারণা পুরো 1 বছর চলে যাবে। মানে আদালতের মাধ্যমে, আইসিটির মাধ্যমে যে রায়টা আওয়ামী লীগের পক্ষে অথবা বিপক্ষে, সেটা আস্তে আস্তে আমার ধারণা স্থানীয় সরকার নির্বাচন শেষ হয়ে তারপরে আসবে। এইখানে বিএনপির হয়তো মূল রাজনীতিটা তারা দেখতে চাইবে যে আওয়ামী লীগের অবস্থানটা আসলে কি। এই মুহূর্তে আমার যতটুকু মনে হয় যে জামাতে ইসলাম এবং এনসিপি তারা যে সমস্ত ছোটোখাটো বিষয় নিয়ে রাস্তায় আন্দোলনটাকে নিয়ে আসতে চাইছে, এটাতে বিএনপি খুব একটা স্বস্তি বোধ করছে না। কাজে বিএনপি হয়তো চাইবে যে জামায়াত এবং এনসিপিকে সাইজ করার জন্য বিকল্প শক্তি হিসাবে কন্ট্রোলড ওয়েতে সীমিতভাবে হলেও আওয়ামী লীগকে মাঠ ছেড়ে দেওয়া। এবং তার হাতেই আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বরকত দিয়ে রেখেছেন। এই 6 কোটি মানুষের জীবন জীবিকা থেকে শুরু করে আরও অনেক কিছু। তো এরকম একটা জায়গাতে আপনি চিন্তা করেন যে মানুষের যে তাদের যে কল্পনার শক্তি, তাদের যে ইচ্ছার শক্তি, সেটা যে কোনো সময় সুনামি আকারে এই রাজপথে ভেঙে পড়তে পারে। অন্যদিকে এই 6 কোটির কাউন্টার আরও 6 কোটি মানুষ। এই 6 কোটি মানুষ শেখ হাসিনাকে একটা বিরাট অংশ ভয় পাচ্ছে, আর একটা বিরাট অংশ মাঝামাঝি যে না একেবারে খারাপ ছিল না, এই শুধুমাত্র এই জিনিসগুলো যদি বাদ দিত তাহলে তো বর্তমান যেভাবে চলছে তাদের চেয়ে ভালো চলতো। আরেকটি অংশ বলছে যে না, এই ভদ্র মহিলা কোনো অবস্থাতেই ভালো ছিলেন না, তার বেঁচে থাকার কোনো অধিকার নেই। এই বাংলাদেশের যত রকম অশান্তি সুনির্দশা তার কারণে হয়েছে, এবং আজকের যত কিছু দুর্ভোগ দুর্দশা সরকারের সব শেখ হাসিনার জন্য। কাজেই তাকে মারতে হবে, তাকে ফাঁসিতে চড়াতে হবে, এবং তাকে এই বাংলার মাটিতে এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার মাধ্যমেই এই রাষ্ট্রের কল্যাণ নিহিত। এদের সংখ্যাও কিন্তু কয়েক কোটি। তো কাজেই যখন এরকম একটা অবস্থা চলে,
সেখানে মাঝে মাঝে একটা জায়গায় যদি আপনাকে অবস্থান করতে হয় তাহলে ফ্যান্টাসি ছাড়া আর কোনো উপায় নেই। আপনি এখানে যদি ধরুন শেখ হাসিনার পক্ষে খুব বেশি কথা বলতে যান, তাহলে তারা যারা প্রতিপক্ষ তারা সঙ্গতির কারণে আপনাকে ফাঁসির আসামি বানিয়ে ফেলবে। আর আপনি যদি শেখ হাসিনাকে ফাঁসির আসামি বানিয়ে অন্য যে সকল কট্টরপন্থী এখন যারা নেতা রয়েছেন তাদের মতো কথাবার্তা বললেন, তাহলে আপনাকেও তারা হিট লিস্টে রেখে দেবে। এবং আমাদের দেশে আপনি যদি স্বাধীনতার ইতিহাস পড়েন, সেই চারু মজুমদার থেকে শুরু করে সিরাজ শিকদার থেকে শুরু করে জাসদের রাজনীতি, এমনকি আমাদের মহান মুক্তিযুদ্ধে যে গেরিলা বাহিনী ছিল তারা যে সকল দুর্ধর্ষ কর্মকাণ্ড করেছেন তাদের অনেকে নিজের মুখে স্বীকার করেছেন, অনেকে বই লিখেছেন। যেমন কাজী ফিরোজ রশিদ জাতীয় পার্টির মন্ত্রী ছিলেন, খুব নামকরা মুক্তিযোদ্ধা ছিলেন। তারপরে ঢাকার মেয়র সাদেক হোসেন খোকা, এরপরে মোফাজ্জল হোসেন চৌধুরী মায়াবী, বীর বিক্রম, তারপর বঙ্গবীর কাদের সিদ্দিকী সহ বহু সংখ্যক গেরিলা যোদ্ধা, বহু সংখ্যক, এক একের নাম বললে হয়তো 200-300 নাম তো বলা যাবেই, যারা সবাই এক একজনের জীবন্ত কিংবদন্তি। তারা তাদের 9 মাসের গেরিলা যুদ্ধে অপারেশনে তাদের প্রয়োজনে এহেন কর্ম নেই যে তারা করেনি, সব কাজ তারা করতে পেরেছেন। ইট মিনস, এর অর্থ যে যখন দেয়ালে পিঠ ঠেকে যায় মানুষের তখন তারা সব কিছু করতে পারে। এর অর্থ শেখ হাসিনার যারা ভক্ত অনুরাগী রয়েছেন, আওয়ামী লীগের যারা লোকজন রয়েছেন, তাদেরকে যদি আপনি ধাক্কা মারতে মারতে বঙ্গোপসাগরে ফেলে দেন, দেয়ালে পিঠ ঠেকিয়ে দেন, তাহলে তারাও ঠিক 71 সনে যে কাজগুলো করেছে, তারা 76-77 সনে যে কাজগুলো করেছে, 83-84 সনে যে কাজগুলো করেছে, ঠিক সেম কাজ, অথবা ধরুন 2004-5 সনে তারা যে কাজগুলো করেছে, ঠিক সেম কাজ তারা যদি আবার এই সময়টাতে শুরু করে, আমরা এই সমাজে কেউ বসবাস করতে পারবো না। এই জন্য হয় কি যে অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, সেই গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে যতটা সম্ভব খোলামেলা হালকা আলাপ আলোচনা করলে অনেক সিরিয়াস বিষয় সেগুলো খুব স্বাভাবিক হয়ে যায়। এখন ধরুন শেখ হাসিনার আগমন নিয়ে আমরা সবাই, তার পক্ষের যারা লোকজন যারা আছেন তাদের কথা শুনে আমরা সবাই মানে কারণে অকারণে আতঙ্কিত হচ্ছি, আগ্রহ হচ্ছি। তিনি কি প্লেনে আসবেন, না পায়ে হেঁটে আসবেন, তিনি কি ত্রিপুরা দিয়ে আসবেন, আগরতলা ত্রিপুরা দিয়ে আসবেন, নাকি সেই আমাদের লালমনিরহাট, বাংলাবান্ধা, রংপুরের ওই সীমান্ত দিয়ে আসবেন, তিনি কি মুর্শিদাবাদ এই এলাকা হয়ে মুজিবনগর যে এলাকা আছে যেখানে বৈদ্যনাথ তলাতে স্বাধীন বাংলাদেশের মন্ত্রী পরিষদের প্রথম যে গার্ড অফ অনার হয়েছিল, মুজিবনগর সরকার গঠিত হয়েছিল, তো সেখানে সেই বৈদ্যনাথ তলায় কি তিনি আসবেন, নাকি সিলেটের যে জৈন্তা পাহাড়ের কাছে যে একটা সীমান্ত রয়েছে সেখানে আসবেন, তিনি কি মণিপুর হয়ে বাংলাদেশে ঢুকবেন, নাকি যশোরের বেনাপোল হয়ে ঢুকবেন, নাকি প্লেনে করে সরাসরি ঢাকা এয়ারপোর্ট আসতে পারেন, সিলেট চিন্তা করবেন যে বাংলাদেশে তিনি আসবেন। তো প্রতিবারই তো যেটা হয়, সিলেটে তিনি যে কোনো শুভ কাজ করার আগে হযরত শাহজালাল রহমতুল্লাহ আল্লাহের মাজার জিয়ারত করেন। কাজেই তিনি দিল্লি থেকে সরাসরি সিলেট এয়ারপোর্টে আসলেন এবং সেখান থেকে হযরত শাহজালাল রহমতুল্লাহের মাজার জিয়ারত করে বাই রোডে তার লোকজন সহকারে ঢাকা চলে আসলেন। আবার উল্টো হতে পারে, তিনি বললেন যে না, প্রতিবার তো হযরত শাহজালাল রহমতুল্লাহ আল্লাহের মাজার জিয়ারত করি, এবার হযরত শাহ আমানতের মাজার জিয়ারত করব, সেখান থেকে আসব এবং সেখান থেকে চিটাগং হয়ে বাই রোড এখানে আসবে। এর কারণ হলো চিটাগং সবসময় আওয়ামী লীগের জন্য একটা টার্নিং পয়েন্ট এবং আওয়ামী লীগের অনেক কিছুর অভ্যুদয় হয়েছে চিটাগং থেকে বা চট্টগ্রাম থেকে। কাজে সেই চট্টগ্রামের
লালদিঘির ময়দান থেকেই তিনি সেই তার আগমন শুরু করবেন। এ সকল কথাবার্তা যখন আলোচনা আমরা করি, প্রতিপক্ষের মনে ভীষণ রকম যাকে বলা হয় রাগ তৈরি হয়, ক্রোধ তৈরি হয়, ক্ষোভ তৈরি হয়, আতঙ্ক তৈরি হয়, বিরক্তি তৈরি হয় এবং তারা মনে হয় যে যদি পেতাম তাকে এখনই 1 মিনিটের মধ্যে ফাঁসিতে চড়িয়ে ফেলতাম। অন্যদিকে যারা প্রতিপক্ষ রয়েছেন, শেখ হাসিনাকে যারা শাস্তি দিতে চান, তারা চিন্তা করেন যে না, সে যেভাবেই আসুক না কেন বা তাকে যেভাবে আনা হোক না কেন, তাকে খুব সহজে মারা হবে না, তাকে গুটিয়ে গুটিয়ে মারা হবে, দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে। তাকে যে ফাঁসির রশিতে টানানো হবে, এটা কোনো যেন তেন ফাঁসি হবে না। বিশেষ 3 রং, লাল, নীল, সবুজ, এই লাল, নীল, সবুজ 3টি বিশেষ যে রং, এই রঙের যে পৃথিবীর সবচেয়ে শক্ত যে দড়ি আছে, এই রঙের দড়ি বিদেশ থেকে ইম্পোর্ট করে আলাদাভাবে এই ফাঁসির রশি বানিয়ে আনা হবে এবং সেই যে ফাঁসির রশি, সেই ফাঁসির রশিতে টানিয়ে তাকে ওই একবারই মানে ওই রশিটি ব্যবহৃত হবে। আমাদের যারা জল্লাদখানা আছে, আমি জানি না, এখানে হয়তো প্রত্যেকটা জল্লাদখানায় যে ফাঁসির রশি, এগুলো নতুন থাকে না, এগুলো পুরনো থাকে। ওইটা টানার আগে পরীক্ষা করা হয় যে সেগুলো ঠিকমতো আছে কিনা এবং এগুলোর বিশেষ আকার তৈরি করা হয়। তো যারা শেখ হাসিনা বিরোধী, তাদের বক্তব্য হলো যে না, এরকম অর্ডিনারি ফাঁসি রশি দিয়ে তাকে টানালে চলবে না, যেহেতু সে বিশেষ ক্ষমতাপ্রাপ্ত এবং নামকরা, মানে যাকে বলা হয় স্বৈরাচার, এরকম স্বৈরাচার বাংলাদেশে আর হয়নি। কাজেই তার জন্য আলাদা স্পেশাল অর্ডার দিয়ে রশি বানিয়ে আনতে হবে এবং সেই রশি কোথা থেকে আনবে, মানে এটা মানে ছক্কা ফক্কা দিয়ে, যেমন চীন থেকে আনা যাবে না, তারপরে আমেরিকা থেকে আনা যাবে না, এই রশি আনতে হবে পাকিস্তান থেকে, তুরস্ক থেকে স্পেশাল অর্ডার দিয়ে সেই ফাঁসি আনাতে হবে। বিকজ এই দুটো রাষ্ট্র এখন যে কোনো কারণে বাংলাদেশের বন্ধু হয়ে গেছে এবং এখন যারা ক্ষমতায় আছেন তাদের অনেকের সঙ্গে এই দুটো রাষ্ট্রের ভালো সম্পর্ক। ফলে তারা যদি কোনো রশি দেয়, সেই রশিতে যদি কাউকে আটকানো হয়, তাহলে তার আর রক্ষা নাই। কাজেই পাকিস্তান থেকে ফাঁসির রশি আনতে হবে স্পেশাল অর্ডার দিয়ে, এই 3টি রং দিয়ে। সেকেন্ড থিং হলো যে অর্ডিনারি জল্লাদ দেওয়া হবে না। আমাদের দেশের যারা বিভিন্ন সময় জল্লাদ, তাদেরকে যারা ফাঁসির আসামি বা দাগি আসামি, যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত, এদেরকে ধীরে ধীরে ট্রেন আপ করে তাদেরকে জল্লাদ হিসেবে দায়িত্ব দেওয়া হয় এবং এই যে সবচেয়ে বড় একটা জল্লাদ, তাকে সম্প্রতি ছাড়া হয়েছে, তার নানা রকম লোমহর্ষক কাহিনী আমরা শুনেছি। তো সেক্ষেত্রে এরকম অর্ডিনারি যাকে বলা হয় যারা জল্লাদ রয়েছেন, এরকম তো হবে না। শেখ হাসিনার জন্য আলাদা মহিলা জল্লাদ লাগবে এবং সেই মহিলা জল্লাদ আগের থেকে ট্রেন আপ করতে হবে এবং যেদিন এই মহিলা জল্লাদ দিয়ে 3 রঙের রশি দিয়ে শেখ হাসিনাকে টানানো হবে, তখন বুঝবে নরেন্দ্র মোদী যে এই যে বাংলাদেশে যে নতুন একটা শ্রেণী তৈরি হয়েছে, ভারত বিরোধী একটা শক্তি, তাদের কত শক্তি, তাদের কত ক্ষমতা, তাদের কত যাকে বলা হয় সাহস। এর কারণ হলো যে তারা শেখ হাসিনাকে মনে করছে দিল্লির প্রতিভু। তারা শেখ হাসিনাকে টানানো মানেই দিল্লির কুতুব মিনারকে ফাঁসিতে লটকানো। তারা শেখ হাসিনাকে ফাঁসিতে লটকানো মানেই তারা মনে করছে নরেন্দ্র মোদী এবং অমিত শাহকে, দুইটাকে একত্রে ফাঁসি দেওয়া, এই কাজটি করা। ফলে সেই কাজটি সেলিব্রেট করার জন্য যারা শেখ হাসিনার প্রতিপক্ষ, তারা সকাল বিকেল যদি খুব নীরবে নিভৃতে নাকে নস্যি দিয়ে এই চিন্তা করতে পারে, তাহলে ধরে নেবেন যে শেখ হাসিনার পতন হবে। আর যদি এই ধরনের চিন্তা মাথায় আসা তো দূরের কথা, উল্টে ফেলে আপা আসবে, এই কথা শোনার সঙ্গে সঙ্গে কারো হাঁটু কাঁপুনি শুরু হয়ে যায়, কারো অন্তর্বাস ঘেমে যায়, কারো মাথার চুল, কারো অর্ধেক টাক পড়া আছে,
দেখা গেল যে এই কথা স্মরণ হওয়ার সাথে সাথেই ওই ধরনের কোনো খবর শেখ হাসিনা আসতেছে, 10-12টা চুল পড়ে গেল। যাদের মাথায় একেবারে পুরো টাক, তাদের মুখের মধ্যে দেখা গেল যে চান্দির মধ্যে হঠাৎ করে একটা দাগ পড়ে গেল। তো এরকম যখন একটা অবস্থা হয়, তখন আপনি দেখবেন যে শেখ হাসিনার যারা পক্ষের যারা লোক আছেন তাদেরই বিজয় হবে। মূলত যে কোনো একটা ঘটনা ঘটে পাবলিক পারসেপশনের উপরে, পাবলিক ঘটনাটিকে কিভাবে নেয়, কিভাবে বিশ্বাস করে, এবং সেই বিশ্বাস অনুযায়ী তার মনোবল কোন পর্যায়ে আছে। যদি শেখ হাসিনার ফাঁসির দাবিদার যারা লোকজন রয়েছেন তাদের চিন্তা চেতনা কর্ম ঐক্যবদ্ধ থাকে এবং তারা সুদৃঢ় হয়, সেক্ষেত্রে শেখ হাসিনা যত শক্তিশালী রাষ্ট্রের আশ্রয় থাকুন না কেন, এই পৃথিবী তার জন্য নিরাপদ নয়। আবার অন্যদিকে শেখ হাসিনার যারা কর্মী সমর্থক রয়েছেন, তারা যদি তাদের নেত্রীর দেশে ফিরে আসার ব্যাপারে সুদৃঢ় থাকেন, আর শেখ হাসিনার দেশে ফিরে আসার খবরে যদি কারো পিলে চমকে যায়, কারো রেজাওয়ানা করিম স্নিগ্ধা, রেজাওয়ানা করিম স্নিগ্ধা, আপনার কাছে প্রথমেই একটু জানতে চাই যে বারবার গণ অভ্যুত্থানের হুমকি দেওয়া হচ্ছে, জামাত এনসিপির পক্ষ থেকে বিএনপির উদ্দেশ্যে জুলাই সনদ বাস্তবায়ন না হলে তারা আরো একটি গণ অভ্যুত্থান সৃষ্টি করা হবে। কখনো কখনো বলা হচ্ছে এই সরকারকে ফেলে দিতে সময় লাগবে না, এটি মাত্র কয়েকদিনের বিষয়। এই যে দাবিগুলো তারা করছে, এর কোনো ভিত্তি আছে কিনা? আপনাকে অনেক ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে যে এই দাবিগুলো কে করছে, এটা খুব গুরুত্বপূর্ণ। দাবিগুলো করছে মোটা দাগে, এবং আমাদের সামনে সেটা হচ্ছে যে এনসিপি এবং বাংলাদেশ জামাত ইসলাম, এই দাবিগুলো মূলত তাদের দাবি। এবং আমি যদি আরো পার্টিকুলারলি দেখি, আমার কাছে মনে হচ্ছে এনসিপি অনেক বেশি ফ্রন্ট ফুটে, মানে দাবি, এই ধরনের দাবি করার ক্ষেত্রে। এখানে যেটা বিষয় গুরুত্বপূর্ণ, খুব এই জায়গাটা থেকে দেখেন, আমাদের দেশের রাজনীতিতে প্রত্যেকেরই কিন্তু কিছু না কিছু অবদান আছে, মানে বড় দলগুলার কথা বলছি, ঠিক আছে? যেমন মনে করেন বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশের রাজনীতিতে, মানে যেহেতু বাংলাদেশ 71-এ বাংলাদেশ হয়েছে, হ্যাঁ, যেটার একটা বেনিফিট অফ ডাউট আওয়ামী লীগ পায়, যদিও আমি মনে করি না যে এটা শুধু আওয়ামী লীগের নিজস্ব কিছু, কারণ দেশ তো আমাদের সবার, মুক্তিযুদ্ধ সবার। কিন্তু আর যে দলগুলো আপনি দেখছেন, তার রাজনৈতিক সাফল্য কি? জামাতে ইসলামের তো এখন পর্যন্ত কোনো রাজনৈতিক সাফল্য কিন্তু নাই। জামাতে ইসলাম যেটা করে, জুলাই গণ অভ্যুত্থানের রাজনৈতিক সাফল্যটাকে করেছে তার নিজের নেয়ার যে তাগিদটা আপনি দেখেন। কারণ এই যে এত বছর বয়স বাংলাদেশের, সেখানে কিন্তু বাংলাদেশ জামাত ইসলামের কোনো প্রকার, কোনো ধরনের জাতীয় স্বার্থ, রাষ্ট্রীয় স্বার্থ, সে ধরনের কোনো কিছু নাই। কারণ আপনি দেখবেন জুলাই অভ্যুত্থানে তারা কি বলে, আমরা পিছন থেকে বা আমরা পরিচয় গোপন করে আমরা সামনে এসেছি ইত্যাদি। কিন্তু এনসিপির ব্যাপারটা তো তা না। এটা তো সত্য যে তাদের যে শিক্ষার্থীরা ছিলেন তারা তো সামনেই ছিলেন, এটা ভিন্ন প্রসঙ্গ তারা তখন কি বলেছেন আর এখন কি বলেন, কিন্তু তারা সামনেই ছিলেন। তো তার কাছে আপনার এই জুলাই ছাড়া কিছু নাই, যে কারণে সে যেটা করে, সে জুলাইকে অস্ত্র হিসেবে বা ঢাল হিসেবে ব্যবহার করে, এবং এমন মাত্রায় ব্যবহার করে যে ব্যবহারে সে ভুলে যাচ্ছে যে এই জুলাই সে এককভাবে করে নাই, এখানে যে আরো অনেকগুলো পক্ষ, এবং দেখবেন এটা কিন্তু সে রাজনৈতিক ভাবে সে অনুভব করেছে বলে আমি মনে করি না, এটা মনেও করেছে। কিন্তু আসলে আমার যেটা মনে হয় যে বর্তমান রাজনৈতিক দল, বর্তমান যে সরকার আছে, সে কিন্তু অনুভব করেছে, অনুভব করার প্রেক্ষিতে সে এখানে এক ধরনের কি বলবো, একটা সুবিধাজনক অবস্থানেই কিন্তু সে আছে। কারণ আপনি দেখবেন বিএনপির মধ্যে আপনার একই সাথে ওই যে কি জানি বলে, মানে মুক্তিযোদ্ধাও আছে, আবার একই সাথে চেতনা ধারণকারীরাও আছে। তার কিন্তু একটা বেনিফিট অফ ডাউট আছে, খেয়াল করে দেখেন। আবার তার ওই যে আওয়ামী লীগ এবং বাংলাদেশ বিএনপির ভালোবাসা এবং প্রণয়, বাংলাদেশ জামাত ইসলাম খুব ভালোবাসে এই দুই দল, হ্যাঁ, বাংলাদেশ আওয়ামী লীগ এবং হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি, তাদের ভালোবাসায় হৃষ্টপুষ্ট জামাত ইসলাম, সেখান থেকেও দুই চারটা যে তাদের দলে, দুই চারটা না, আমার তো মনে হয় হাফ অফ দেম, সেটা আওয়ামী লীগের মধ্যেও ছিল, বুঝতে পেরেছেন, এখন বিএনপির মধ্যেও আছে। কারণ এই দলটার প্রক্রিয়াটাই হচ্ছে এরকম, সে সবসময় ক্ষমতার সাথে থাকে, ক্ষমতার নিচে ওই যে ছত্রাকের মতো, বুঝতে পেরেছেন, তার একটা ব্যাকটেরিয়া লাগে,
একটা একটা এই আগাছা লাগে এবং সেটার মতো করে সে বড় হয়। তো সেই জায়গাটা থেকে এই গ্রুপটাতে সেরকমও লোক আছে। তো এই জন্য আমি মনে করি যে সে একটা বেনিফিটে আছে। কিন্তু এই যে নাহিদ ইসলাম যেই বা এনসিপি তারা যে বারবার এই কথা বলছে আরেকটি গণঅভ্যুত্থান হবে, হতো হয়তো বা গণঅভ্যুত্থান হবে, আরেকটি গণঅভ্যুত্থান হবে না আমি সেটা মনে করি না, কিন্তু কবে হবে সেটা আমি জানি না। কিন্তু গণঅভ্যুত্থানের প্রতি মানুষের যে আস্থা ছিল, মানুষের যে গণঅভ্যুত্থানের প্রতি যে ইটা ছিল, মানে শ্রদ্ধা ছিল, হ্যাঁ, মানুষ শিক্ষার্থীদের ডাকে আসতে হয়, সেই শ্রদ্ধাটা ছিল। সেই শ্রদ্ধাটা কি ওই জায়গায় আছে? উত্তর কিন্তু না। সেই শ্রদ্ধাটা কিন্তু চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। কাজে এটা কিন্তু রাষ্ট্র হিসেবে আমাদের অনেক বড় ক্ষতি হয়েছে। মানে এটা খুব ক্ষতিকর একটা ইতিহাস রচনার জন্য ক্ষতি। এবং এই ক্ষতির ক্রিয়োদাংশ, সিংহভাগ দায়িত্ব তাদেরকেই নিতে হবে যারা এই গণ অভ্যুত্থানকে মনে করে যেটা তাদের, এবং সেটি মনে করে যখন একটি ফার রাইটিস্ট গ্রুপ, একটি উগ্রপন্থী গ্রুপ, একটি অযৌক্তিক গ্রুপ, একটি কি বলবো একটি মানে ভীষণ রকমের সন্ত্রাসী, মব সন্ত্রাসী সহজ করে, এই ধরনের গ্রুপগুলা যখন এই অভ্যুত্থানের ভাগিদার শুধু না নিয়ন্ত্রণকর্তা বনে গেছে, তখন রাষ্ট্র হিসেবে বাংলাদেশের মানুষ আসলে কিন্তু আতঙ্কিত এবং ভীত। ভবিষ্যতে তারা কবে কখন এই ট্রমা থেকে উঠতে পারবে আমি কিন্তু সেটা জানি না। এটা কিন্তু ট্রমাটিক একটা এক্সপিরিয়েন্স হচ্ছে। শুধু জুলাইয়ের ওই হত্যা, জুলাইয়ের হত্যা ট্রমাটিক হওয়ার কথা ছিল, যে আমি জুলাইয়ের হত্যাকারীদের যে হত্যা হয়েছে তাতে একটা ট্রমা আমার মধ্যে থাকার কথা, এবং সেই ট্রমা আছে। কিন্তু জুলাইয়ের পরবর্তী সময়ের ট্রমা, ওই ট্রমাকে যে ছাপিয়ে যাচ্ছে, এটা তারা বুঝতে ব্যর্থ হচ্ছে। ওটা কিন্তু ভীষণ রকমের। আপনি বলতে চাচ্ছেন যে জুলাই গণ অভ্যুত্থানে সাধারণ মানুষ, আমাদের মতো মানুষরা যে প্রতারণার শিকার হয়েছে, সেটিতে টোটালি একটা বৃহৎ অংশ ট্রমাটাইজড হয়ে আছে, বিষয়টা কিরকম? জি, এবং এটা কিন্তু ম্যাক্সিমাম। মনে করেন যে এই মানুষটা মানে যারা ওইখানে রাজপথে মানে অর্থাৎ জীবন বাজি নিয়ে যারা ওখানে থেকেছে, তারা কিন্তু ভীষণ রকম ভাবে ট্রমাটাইজ। কেন ট্রমাটাইজ পান্না ভাই? আমার বলতে কোনো দ্বিধা নাই। মানে তাদেরকে মানে এই যে যা কিছু হয়েছে দেশের পরে, মানে আমি তো এটা ভেবে যাইনি, বা XYZ, তারা তো এটা দেখার জন্য, এইটা দেখার জন্য এখানে যান নাই। এইটা তারা ভিভিডলি বুঝেন। আবার উল্টা দিকে এই যে আরেকটি দল আওয়ামী লীগ, আমি জানি না তাদের কি হয়েছে, তাদের এই যে কথা, বিধ্বংসীমূলক কথা, হ্যাঁ, হুমকি ধামকিমূলক কথা, ঠিক আছে, খেয়াল করবেন, এটা আরো ভয়ঙ্কর। মানে অর্থাৎ আমি যখন বুঝতে পারছি যে এরকম তো হওয়ার কথা ছিল না, আমি যে আমার এই বেদনাটা নিয়ে যে আরেকজনের সাথে শেয়ার করব, অথবা আমি যে ভাববো, সেটার কোনো সুযোগ নেই। কারণ এই তরফ থেকে সে বলতেছে তোকে আমি দেখে নিব আসার পরে, তুই লাল বদর ছিলি, তোর হিসাব রাখা হচ্ছে। আপনি ব্যাপারটা বোঝার চেষ্টা করেন, হ্যাঁ? তাহলে এই যে মানুষ যারা বুঝতেও পারতেছে, আমি যেটা বলতেছি, ইভেন দো আই আন্ডারস্ট্যান্ড দে ওয়্যার নো ওয়ান। এবং দুঃখজনক যে আমি এটা আসলে বুঝি না পান্না ভাই, এটা আমাকে বলতেই হবে। এনসিপি জামাতের রাজনীতি আমি বুঝি যে তারা মানে এনসিপি তো নতুন নতুন দেখে আমি তাকে কিছুই বলি না, সে শিখতেছে। জামাতের রাজনীতি তো আমি বুঝি যে সে একটা হুমকির মধ্যে থাকবে বা আপনাকে দেখে নিব বা এই ধরনের কিছু। আওয়ামী লীগের রাজনীতিও তো এরকম হয়ে গেলে পরে কিভাবে হবে? আওয়ামী লীগ যদি জামাতের ভাষায় কথা বলে, আওয়ামী লীগ যদি জামাতের ভাষায় কথা বলে, আওয়ামী লীগ যদি বলে যে আমরা লিস্টিং করতেছি, আমরা যদি দেখে নিব, এটা কি মানে আওয়ামী লীগ কি এত কাঁচা রাজনীতি করে? এই রাষ্ট্রের জনগণকে, রাষ্ট্রের জনগণ রাষ্ট্রের মালিক, জনগণই কিন্তু অভ্যুত্থান করিয়েছে। এবং জনগণ আওয়ামী লীগের ভাষায় সেটা মিসগাইডেড হোক, ষড়যন্ত্র হোক, করেছে কিন্তু জনগণ। সেই জনগণকে আপনি সকাল বিকাল হুমকি দিবেন, এই তোমাকে দেখে রাখবো, এই তুমি লাল বদর, এই তুমি সুবিধাবাদী, এক একটা করে করবো, তাহলে ওই জনগণ কি কখনো ওই রকম একটি দল কি করে? তাহলে আওয়ামী লীগ কি নিজেদেরকে ওরকম জামাত ইসলামের মতো একটা তৃতীয় শ্রেণীর রাজনীতির দল হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠা করতে যাচ্ছে? এই যে গঠনমূলক কাজ তারা করতে পারছে না, এই বোধটার মধ্যেই কিন্তু তারা নাই। এটা খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন। আমি এর আগে কারো মুখ থেকে শুনিনি, খুব ভালো ভাবে বিশ্লেষণটা করেছেন।
এই ধরনের যে লাল বদর উল্লেখ করে যাদেরকে হুমকি দেওয়া হচ্ছে, আমি ধরে নিয়েছি যারা একটু বিভিন্ন শ্রেণী পেশার জায়গা থেকে নেতৃত্ব স্থানীয় জায়গা ছিল, অথবা পেশাগত জায়গা থেকে একজন শিক্ষক হিসেবে আপনার যে ভূমিকা, বা একজন সাংবাদিক হিসেবে আমার মতো যারা আছেন তাদের যে ভূমিকা, তারা যে প্রথমে না বুঝেই এই কোটা আন্দোলনের সমর্থন দিয়েছিল, তারা বুঝতে পারেনি অনেকে যে বিহাইন্ড দ্য স্ক্রিনে কি আছে, তাদেরকে লাল বদর বলা হচ্ছে। কিন্তু আসলে যে সাধারণ মানুষ, লাখো কোটি মানুষ অংশ নিয়েছিল, তাদেরকেও যে পক্ষান্তরে লাল বদর বলা হচ্ছে, এবং তারাও বিষয়টা কিভাবে বিবেচনা করছে, এটা আওয়ামী লীগ ভেবে দেখছে না। আওয়ামী লীগের সম্ভবত এর মধ্যে দিয়ে আরো একবার পরাজয় হতে পারে, আমি সেটা মনে করি। আপনার সাথে আমি একমত, সম্পূর্ণ একমত। আহ আহ প্রশ্ন হচ্ছে যে তাহলে এই যে গণ অভ্যুত্থানের আহ বারবার একটা ভয় দেখানো হয়, এরা কি নিজেরা মনে করছে যে এখন তাদের জনসভাগুলোতে কজন মানুষ অংশগ্রহণ করে? আবু সাইদের যে অনুষ্ঠান ছিল গত 16 তারিখে, সেখানে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমদ আজম খান তিনি সরাসরি স্টেজে বললেন যে আবু সাইদের অনুষ্ঠানে এরকম ফাঁকা কেন, স্টেজের সামনে অডিয়েন্স অডিয়েন্স পর্বটা এরকম ফাঁকা কেন? এরা কি এগুলো বুঝতে পারছে না, নাকি শুধু ফাঁকা আওয়াজ দিয়ে যাচ্ছে? এই যে অস্ত্র হিসেবে যদি ব্যবহার করছে, আপনি বলছিলেন। রিয়া গোপের বাবা মাকে কি আপনি আপনি কোথাও দেখেছেন? না, আমি তো এখন পর্যন্ত দেখিনি। আচ্ছা, আমি কিন্তু দেখিনি। হ্যাঁ, রিয়া গোপের বাবা মাকে দেখিনি। তাহলে এই যে উনি তো ভিকটিম, একটা পার্মানেন্ট ভিকটিম না, রিয়া গোপের মানে হুম পরিবার। হুম। এখন এই পরিবারগুলো আপনার প্রতিনিয়ত এই পরিবারগুলো আহ, কি এটা বুঝবে? এই পরিবারগুলোর অবস্থা একটু বোঝার চেষ্টা করেন। আমি আপনাকে যেটা বারবার বলছি, সে কি দেখে? সে দেখে হচ্ছে যে যারা পাওয়ারে আছে তাদের কারণে আমরা হারিয়েছি, আর যারা চলে গেছে তারা বলছে যদি তারা আসে, ইভেন তো আমি হারিয়েছি, আমার আরো হারানোর বাকি আছে। বিষয়টা বোঝার চেষ্টা করেন যে হুম, হুম, কতখানি হুম। ভয়ঙ্কর একটা সিচুয়েশনে তখন না তো সেই মানুষটা ওই যারা আছে তাদের আহ, মাহাত্ম্য বর্ণনা করতে যায়, না তো সেই মানুষটা যারা গেছে তাদের কোনো কথা শুনতে যায়। এই যে ক্রাইসিস, এটা কিন্তু একটা বিগ গভীর ক্রাইসিস। সংকট। অবশ্যই অবশ্যই। আমি আরো একটা বিষয় আপনার কথার মধ্যে যেটা বলেছেন বিএনপি প্রসঙ্গে, বিএনপি কি আসলে আহ, একটা দোদুল্যমানতার মধ্যে আছে, শ্যাম রাখি না কুল রাখি এই অবস্থায়, নাকি তারা আসলে মনে করছে যে 71-এর চেয়ে জুলাইটাই আসলে অনেক বড় কিছু, মানুষের সামনে এটি এভাবেই শো অফ করতে হবে, এভাবেই তুলে ধরতে হবে? এই জন্য আপনি দেখুন যে আমি অন্তত দেখেছি, বলতে সমস্যা নেই, যে যতটুকু না ইউনূস সরকার তো সব শেষ করে দিয়েছে, রিসেট বাটনে প্রেস করে 71-এর আমাদের সবকিছুকে ম্লান করে দেওয়ার চেষ্টা করেছিল, এবং খানিকটা কোনো কোনো ক্ষেত্রে সফল হয়েছে। কেন এই মুহূর্তে এসেও প্রায় 5-6 মাস হতে চলে এই বিএনপি সরকারের, মুক্তিযুদ্ধ ভিত্তিক যে স্মৃতি নিদর্শনগুলো ছিল, যেগুলো ধ্বংস করা হয়েছে, তার কোনো কিছুই এখনো পর্যন্ত সংস্কারের উদ্যোগ নেওয়া হয়নি। মুক্তিযোদ্ধাদের বিষয়ে কোনো ধরনের কোনো নতুন কোনো কথা বলা হয়নি, শুধুমাত্র তাদের ভাতা বৃদ্ধির বিষয়ে বোধহয় গতকাল একটি স্টেটমেন্ট এসেছে। এছাড়া সবকিছুতে জুলাই 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 নিয়ে আমাদের আপত্তি ছিল না, কিন্তু যখনই জুলাইকে 71-এর কাছাকাছি নিয়ে যাওয়ার চেষ্টা, বা তাকে মেলাইন করে উপরে নিয়ে যাওয়ার চেষ্টা, তখনই তো অবশ্যই সেখানে নিরপেক্ষতার কোনো জায়গা থাকে না। আমি সাংবাদিক হিসেবে আর নিরপেক্ষ থাকতে পারি না, নিশ্চয়ই আপনি শিক্ষক হিসেবে নিরপেক্ষ থাকতে পারেন না 71-এর পক্ষে অবস্থান করার কারণে। বিএনপি কেন এই দোদুল্যমনতা ভুগছে, আপনার কি মনে হয়? আমার কাছে কিন্তু বান্না ভাই এই ক্ষেত্রে আমার মনে হয় না বিএনপির কোনো দোদুল্যমানত আছে। আই ডোন্ট থিঙ্ক সো। আমার কাছে আচ্ছা যেটা মনে হয়, আপনি বলতে পারেন বিএনপি কেন ইনিশিয়েট গ্রহণ করছে না। হ্যাঁ, মানে আচ্ছা। প্রশ্নটা আমি একটু করে হুম করছি যে হুম। ইনিশিয়েট গ্রহণ করার কথা, সে ইনিশিয়েট গ্রহণ করছে না। আপনি খেয়াল করে দেখেন যে এনসিপি কি বলছে যে সে জুলাই সনদ করতে চাচ্ছে না। আবার আপনি যে বলছি যে মুক্তিযোদ্ধা, যেমন অবশ্যই আপনি দেখেন না বিএসএস হামিদুর রহমানের ভাস্কর্যটা কেন হ্যাঁ হ্যাঁ। ভাঙা হচ্ছে বলছে, আমি জানি না। আমি বলতে চাই যে বিএনপির মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী মহোদয় তিনি যে বক্তব্য দিয়েছেন, আমার যতদূর মনে পড়ে উনি মাদ্রাসা কেন্দ্রিক বক্তব্য দিচ্ছেন, তিনি এই বিষয়ে কোনো বক্তব্য দিচ্ছেন না। এটি ভীষণ রকমের জবাবদিহিতা ডিমান্ড করে, একদম স্পষ্টত। কারণ উনার মন্ত্রণালয়ে উনি কি কাজ করছেন সেটা সেটা তো আমরা হুম, জানতে চাইতে পারি না। মানে আমাদের জানার যাওয়ার জায়গা আছে, কিন্তু সেই বিষয়ে আমি দেখতে পাই তাকে কোনো ধরনের জবাবদিহিতার মধ্যে আনা হয় না। তাহলে এই যে আনা হয় না, এই আনা হয় নাটা কিরকম অসুখ জানেন? এই আনা হয় না, এই যে আপনি যেটাকে বলেন দোদুল্যমানতা, এটা হচ্ছে যে কওমি জননী হবার অসুখ, আচ্ছা। হুম ভাইরাস। হুম। যেতে পেরেছি মানে আমি
হুম, নেগোশিয়েটের মধ্যে থাকবো, বোঝাতে পারলাম? কিন্তু ওই শিক্ষাটা নেননি। যদি বিএনপি সে শিক্ষাটা না নেয়, সেটা তো অচিরেই বিএনপি সেটা ভোগ করবে, এটা খুব সহজ কথা। কিন্তু এই মুহূর্তে বিএনপি বেনিফিট অফ ডাউটে আছে, এটাও আমি বলতে চাই। বেনিফিট অফ ডাউটে থাকার কারণেই একে তো দেখেন, এই যে আমার হাতের নখের এই যে কালো দাগটা এখনো আছে, মানে ভোটের দাগটা, বুঝাতে হুম, হুম, পেরেছি? তো এই জায়গাটা, এটা আমি, এবং আমি বলেছি, এটা যতদিন না যাবে ততদিন পর্যন্ত এই সরকারের নামে কিছু বলবো না। এটা যাওয়ার পরে সমালোচনা করা শুরু করব, মানে একটা সময় দিব। কিন্তু হুম, ঘটনাটা হচ্ছে যে আপনি এই মুহূর্তে বিএনপির বেনিফিট অফ ডাউটটা কি? বেনিফিট অফ ডাউট হচ্ছে ওই যে আমি আপনাকে বললাম, একটা হচ্ছে অলরেডি এই মব সন্ত্রাসী বনাম হচ্ছে কি থ্রেট সন্ত্রাসী, যে নাম এখন আওয়ামী লীগের হয়েছে, হুম, হ্যাঁ, হুম, আলবদর লালবদর, তারপর আরো কি কি জঘন্য হুম, জঘন্য ভাষা ব্যবহার করেন। তো এগুলো এই 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 দুয়ের চক্রে একটা বেনিফিট অফ প্রিভিলেজ কিন্তু বিএনপির আছে, এক। দুই, বিএনপি মনে করছে যে মানুষ কই যাবে, মানুষ কই যাবে। হুম, আপনি যে বলছেন, কে কে আমার বিরোধিতা করবে? এখন যত যাই বলেন, ওই যে খেলা তো ভাই ব্রাজিল আর্জেন্টিনার, তাই না? তো অন্যরা হয়তো বা এরকম হতে পারে যে ব্রাজিল নাই তাই আমি আজকে এখন স্পেনের সাপোর্টার, অথবা আর আর্জেন্টিনা, এরকম হতে পারে। কিন্তু আলটিমেটলি খেলা কিন্তু ব্রাজিল আর্জেন্টিনার। এবং সে কারণেই বিএনপি জানে যে আমার আসলে প্রতিদ্বন্দ্বীকে, আওয়ামী লীগও জানতো আমার আসলে প্রতিদ্বন্দ্বীতে কে। কিন্তু যেটা তারা উভয় পক্ষ জানেন না, যেটা আওয়ামী লীগ ভীষণভাবে মিস করেছে, সেটা হচ্ছে প্রতিদ্বন্দ্বীকে কিন্তু প্রতিদ্বন্দ্বীদের রেসপেক্টটা দিতে হয়। ওই হঠাৎ করে যদি একটা ওই যে কি বলবো, মানে বোধ বুদ্ধিহীন মাঝখান দিকে যদি দুই চারটা এরকম তাফালিং মার্কা থাকে, এবং তাদেরকে যদি আমি পালি, তাহলে এবং তাদেরকে যদি আমি শত্রু বানাই, তাতে আমার নিজের স্ট্যাটাসটাই কিন্তু ডাউন হয়। কথায় আছে না যে আপনার 10টা মূর্খ বন্ধুর থেকে একটা শিক্ষিত শত্রু কিন্তু অনেক ভালো। সমস্যা অবশ্যই। হচ্ছে এরা দুজন, যে দুইজনের শিক্ষিত শত্রু, এইটা আওয়ামী লীগও মিস করেছে, এটা যদি বিএনপিও মিস করে, এটা বিএনপির সমস্যা। কারণ আপনি যখন শত্রুতাও করবেন, আপনি যখন প্রতিদ্বন্দ্বিতা করবেন, তখন সেটা কোয়ালিটি এবং ইভেন হতে হয়। এটা যদি ডিসকোয়ালিফিটিফুল হয়, অর্থাৎ আপনি এই জায়গায় আছেন, আরেকজন পক্ষ এখানে আছে, সে জানেই না যে বলবো কি। আপনি এখন সমস্যা দেখেন, দেখেন এই যে এনসিপি, আমি বললাম অতনে স্বপনে খালি একই কথা বলতে থাকে, ফ্যাসিস্ট ফ্যাসিস্ট ফ্যাসিস্টের দোষর। এই যে এনাদের এনাদের যে একটা অবস্থা, বা এটা থেকে বেরোতে হবে তো। আপনি তো নতুন কোন এক্সাম্পল সেট করছেন, আপনার ক্রিটিক্যাল পয়েন্ট কি? আপনি নিজে মনে করেন যে স্ট্রাকচারের মধ্যে ভাঙতে হবে, আপনি নতুনই করবেন, আপনি যোগ্যতাকে গুরুত্ব দিবেন। কিন্তু আপনি কি যোগ্যতাকে গুরুত্ব দিয়েছেন, নাকি পুনরায় আপনি সেই দলগত আনুগত্যকে গুরুত্ব দিচ্ছেন? আপনি কি যৌক্তিকতাকে গুরুত্ব দিচ্ছেন? আপনার সাথে আমি আলাপ করব, যৌক্তিক আলাপ করব, আপনি যখন যুক্তিতে আমার সাথে পারবেন না, তখন আপনি আমাকে ট্যাগ দিচ্ছেন ফ্যাসিস্টের দোসর। সেম ক্যান্সার। অপসংস্কৃতি। আমি আরেকটা বিষয় একটু আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, খুব ছোট করে একটু মন্তব্য চাইছি। নতুন করে শাপলা চত্বর হত্যাকাণ্ড নিয়ে বেশ উদ্যোগ ভূমিকা বর্তমান সরকারের। নতুন করে চার্জশিট দেওয়া হবে, অভিযোগপত্র দাখিল করা হবে আইসিডিতে, সেটা নিয়ে হচ্ছে আইসিডিতে, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল ট্রাইব্যুনালে। আমার প্রশ্ন হচ্ছে যে, ধরুন ইউনূস সরকারের সময় 21শে আগস্ট গ্রেনেড হামলার সব ধরনের আসামি বের হয়ে গেল। আচ্ছা, আসামি বের হোক, কিন্তু আসলে কি ঘটেছিল ওই সময়? তারা আসামি হতে পারে, অথবা পুলিশকে নতুন করে তদন্ত প্রতিবেদন দেওয়ার কথাও বলা হয়নি আদালতের পক্ষ থেকে। তাহলে পৃথিবীর বুকে 21শে আগস্ট বলে কোনো ঘটনা ঘটেনি। এটিএম আজহার ইসলাম ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি বেরিয়ে গেলেন। হম এই বিডিআর হত্যাকাণ্ড নিয়ে নতুন তদন্ত কমিশন হলো। আবার এখন শাপলা চত্বর নিয়ে নতুন করে নাড়াচাড়া হচ্ছে। তখন আওয়ামী লীগ আমলে সব যা করা হয়েছিল, সব বাজে জিনিস, সব অবৈধ প্রক্রিয়া হয়েছিল। এখন যেগুলো হচ্ছে, সেগুলো কি আমরা বৈধ প্রক্রিয়া বলতে পারি? অথবা আবার যখন আওয়ামী লীগ ফিরে আসবে, তখন তো এগুলো সব বাদ দিয়ে দেওয়া হবে। আমরা কোন চক্করের মধ্যে আছি, কোন দুর্বৃত্তায়নের মধ্যে আছে? আমাদের বিচার ব্যবস্থা কি সরকারি অঙ্গুলি নির্দেশে এভাবে পরিচালিত হতে থাকবে? না, এটা তো খুব দুঃখজনক। আমি তো আপনাকে বললাম যে দেখেন এই যে তবে হ্যাঁ, আমি কিন্তু পার্সোনালি শাপলা চত্বরের কেসটাতে আমি কিন্তু এই পরবর্তীতে এই কত 2 মাস আগেও যখন একবার শাপলা চত্বরের কেসটা আনা হয়েছিল, তখন কিন্তু এগেইন, এবং ওই সময়ও কিন্তু একটা রিপোর্ট দেখেছিলাম যে তার যে ক্লেম, তাদের যে ক্লেম, সেই ক্লেমের কোনো এভিডেন্স খুঁজে পাওয়া যাচ্ছে না,
দেখেন এটা কিন্তু দেখা যাচ্ছে। আচ্ছা, 21শে অগস্টের গ্রেনেড হত্যা মামলা বা 21শে অগস্টের এটা খুবই এই যে আহ, কি গ্রেনেড হত্যা বলেন বা ইভেন আমি বারবার কিন্তু এই যে জুলাইয়ের হত্যাটাও আনবো, মানে এই বিষয়গুলো আপনি অমুকে করেছে বলে দায় চাপানোর রাজনীতিটা, এটা তো ভয়ঙ্কর রকমের প্রবলেমেটিক এবং সব মিথ্যা। দেখেন, এটা তো মিথ্যা না। ধরেন আপনি যে 21শে অগাস্টের গ্রেনেড হামলাতে ওনার নাম কি, জিল্লুর রহমান সাহেবের স্ত্রী, হ্যাঁ, তিনি তো মানে আইভি রহমান আইবুর রহমান তিনি তো মারা গেলেন। তো আপনার সামনে একটা লাশ ভিভিডলি আছে, রাইট? আপনি সেটাকে কি করে অস্বীকার করেন? আবার মনে করেন, কিন্তু যেটা আমি বলছি, হেফাজতের ইসলামের যে ইসেতে যেটা হচ্ছে, সেটা যখন জিজ্ঞেস করা হচ্ছে তখন কিন্তু শাপলা চত্বরে যেটা জিজ্ঞেস করা হচ্ছে তখন কিন্তু সুবীর মুস্তফা, এটা আমার দেয় না, আমি সাংবাদিক সুবীর মুস্তফার নামটা মেনশন করতে চাই, তিনি বলছেন। তারপরে সাবির হচ্ছে, মুস্তফা। হুম, হ্যাঁ সরি, সাবির মুস্তাফা। তারপরে হচ্ছে আপনার এটা কি বলে, বিবিসি রিপোর্টের মধ্যেও দেখা যাচ্ছে, অন্যান্য জায়গায় হেফাজতেরও একজনকে জিজ্ঞেস করা হলো, আমি দেখলাম যে আপনাদের কত সংখ্যা, উনারা কিন্তু নিজেই বলছেন যে সংখ্যাটা কিন্তু ওরকম না, ক্যাজুয়ালিটি হতে পারে। তা এটা উনাদের বক্তব্য। আমার কথা হচ্ছে যে ওই হত্যা হোক, গ্রেনেড মামলার হত্যা হোক, আমি আবারও মিন করছি, হেফাজতের যদি একজন দুজনও মারা যায় সেই হত্যা হোক, গ্রেনেড হামলার হত্যা হোক, জুলাই তো অবশ্যই। এই যে হত্যা তো আপনার কোনো একটা সুরাহা হইতে হবে ভাই। হত্যা হওয়ার পরে তো আপনি বলতে পারেন না যে এগুলো কিছু হয় না, না এটা বলতে পারেন না তো আপনি। হুম, আজকে হুম। আপনি এটা বলছেন, আজকে আপনি 21শে আগস্টের কথা বলছেন, কালকে কিন্তু ঠিক একই ভাবে মানুষ এরকম এই যে উদ্ভট টাইপের কথা কিভাবে একটা রাজনৈতিক দল বলতে পারে? মনে করেন এই যে জুলাইয়ের যে এতগুলো মানুষ মারা গেছে, এই যে ইয়ামিন, রিয়াগো, হুম, হুম। এগুলো তো আমি জানি, তাই না? অবশ্যই, পান্না ভাই, অবশ্যই। আমরা জানি। কারা মারলো সেটাই হচ্ছে প্রশ্ন। এটা তো ভিন্ন প্রসঙ্গ। হ্যাঁ, মানুষ তো হ্যাঁ, মারা সেটাই। গেছে, কিন্তু মারা তো গেছে। হ্যাঁ, মারা তো গেছে। কিভাবে মারা গেছে, কারা মারলো, সেটা ইনভেস্টিগেট করে তার বিচার নিশ্চিত করা হচ্ছে আপনার সুশাসন। আপনার আর্গুমেন্টেশন অফ লাইন হবে সেটা। আপনি হুম, হুম, যদি ওইটা বলেন যে কেউ তো মারা যায় নাই, ওটা ই হলো, তাহলে তো এই বিষয়টা হলো না। হুম, তাহলে তো কালকে ভাই একই ঘটনা আপনার ক্ষেত্রেও ঘটবে, আমার ক্ষেত্রেও হুম, ঘটবে। হুম, এই হুম। যে একটা বেসিক গ্রামার, এই গ্রামার যদি না বোঝা যায়, দুঃখ তো ওখানে। এই যে আপনি বললেন না জুলাইয়ের বেদনা, আপনার তো দেখেন পান্না ভাই, আমি তো প্রতারণার বোধিসুতি না, আমি কিন্তু বেদনার তো হচ্ছে, কারণ আর কতবার আপনি 71-এর সময়কালীন মামলার দিলেন, সেই মানুষ আজকে আমাদের সংসদে, ফাঁসির সংসদ দণ্ডপ্রাপ্ত আসামি। সংসদে, ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ, তবে 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 এখানে একটা তবে আছে। আমি এই যে দেখলাম না, দণ্ডপ্রাপ্ত, মানবতা বিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত হুম, হুম, আসামি তো আবুল কালাম আজাদ সাহেব সম্ভবত, হুম, তাই না? হুম, হুম, হুম। তো কিনা মৃত্যুদণ্ডের জন্য দণ্ডপ্রাপ্ত হয়ে এখনই যাচ্ছেন। এবং আমি চাই যে উনারটাকে কি করে টুইস্টটা, কারণ যদি মৃত্যুদণ্ডপ্রাপ্ত মানবিক অপরাধে হওয়ার পরে এখন তাকে যদি আপনি মওকুফ করেন, তাহলে কিন্তু আরো অনেক অনেক মানুষ আছে যাদের কথাতে আপনি হয়তো বা একটু ঐক্যমত হয়ে যান। তো ইন্টারেস্টিং, ইন্টারেস্টিং কেন জানেন? তার কারণ হচ্ছে আপনি আজকে এখানে একটা গুবলেট